সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, অন্তর্বর্তী সরকার 1 বছর পূর্ণ করেছে। এই সময়ে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে, তবে ঘুরে দাঁড়ায়নি। এখন অনেকেই বলছে অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়েছে, তৈরি হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। তাহলে ব্যবসা বাণিজ্য কোথায় গিয়ে ঠেকবে? এসব বিষয় নিয়েই আজ আমি আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ আক্তার হোসেন, তিনি বিজিএমইএ এর ক্রাইসিস মোকাবেলা কমিটির চেয়ারম্যান। আক্তার হোসেন, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আরমান ভাই। ধন্যবাদ ইসলামী ব্যাংকের এই বিজনেস ডিসকাশনের প্রোগ্রামে আমাকে অতিথি হিসাবে আনার জন্য, এবং ধন্যবাদ নাগরিকের দর্শক, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্মেন্টস মালিক ও শ্রমিক ভাই বোনদেরকে, যারা এই অনুষ্ঠান দেখবেন এবং যারা শুনবেন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটু আলোচনাটা খুব সাম্প্রতিক একটি প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই আপনার সঙ্গে। আপনি তো অনেকদিন ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু গত 1-2 দিন খেয়াল করবেন যে আপনাদের একজন ব্যবসায়ী নেতার আলোচনা, বিশেষ করে কাস্টমস প্রসঙ্গে তিনি একটি বক্তব্য রেখেছেন, কাস্টমসের হয়রানি প্রসঙ্গে, যেটি খুব আলোচনা তৈরি করেছে ব্যবসা বাণিজ্য আঙ্গিনায়। আপনি তো অনেকদিন ব্যবসা বাণিজ্য করছেন, কাস্টম নিয়ে অভিযোগগুলো আসলে অনেক পুরনো, যদিও কাস্টমসের লোকজন নিজেদেরকে ফেরেস্তা মনে করে। একটু বলবেন যে আপনার আসলে ব্যবসা করতে গিয়ে কাস্টমসের সঙ্গে কোনো অভিজ্ঞতা আছে কি না এই ধরনের? সত্যিকার অর্থে আমাদের বিকিমির প্রেসিডেন্ট হাতেম ভাই যেই প্রসঙ্গটা তুলে আনছেন, এটা সত্যি খুব দুঃখজনক, এবং এরকম হরহামেশা শুধু এইটা না, আরও অনেক এর পিছনে অনেক এরকম ঘটনা আছে যেটা হয়তো আমরা বলতে পারি না। আমরা ব্যবসায়ীরা অনেক সময় মুখ বন্ধ করে অনেক কিছু সহ্য করে নিতে হয়, বিকজ অফ এটার জন্য আমরা প্রচুর পরিমাণ হয়রানি হই যদি আমরা কোনো কিছু বলতে যাই। এরকম আরও অনেক এক্সাম্পল আছে। আমার ব্যক্তিগত এক্সাম্পলও কিছু আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম হয়রানির শিকার হয়েছি। আমি নিজেও কাস্টমসের মাল এক্সপোর্ট করার পরে সেটাকে কোনো প্রবলেমের জন্য আবার ব্যাক করে এনে রি-এক্সপোর্টের যে সুযোগটা ছিল, সেই জায়গাটাও কিন্তু আমি প্রচুর পরিমাণে আমাকে টাকা এক্সপেন্স করতে হয়েছে, পোর্টে ড্যামেজ দেওয়া হয়েছে, বিকজ অফ তাদের ল্যাক অফ নলেজ এবং তাদের বিভিন্ন দুর্নীতির কারণে। আমি যদি আপনাকে ছোট্ট করে বলি, আমার একটা এক্সপোর্ট আমি ফ্রান্সে করেছি একটা বায়ারের, সেটাকে একটা প্যানের মার্কের কারণে আমাকে মালটা ব্যাক করে এনে আবার রি-এক্সপোর্টের জন্য আমার করতে হয়েছে। সেটা এনে আমি যখন পোর্টে আনছি, এটা কাস্টমস পলিসির মধ্যে এটা আছে, আনার পরেও কিন্তু আমি এখানে 1 মাস শুধু ওরা টাইম স্পেন্ড করছে ফাইলটা কিভাবে ফুট আপ করবে। তার মানে তাদের দিস ইজ ল্যাক অফ নলেজ। তারা জানেই না একটা আরও কীভাবে ফাইলটা ফুট আপ করবে। তারা ওয়েট করতেছে, দেখতেছি, অনেক কিছু বলতেছে। এরপরে ফাইলটা যখন ওদেরকে যে কোনো বেনিফিটের মাধ্যমে এটা আমার সিএনএফ বা কমার্শিয়াল কাজটা করাইছে, এটা বিকজ অফ তাদের নলেজ আছে হয়তো, কিন্তু তারা বেনিফিটের জন্য হয়তো এটা করছে। মিন টাইম কিন্তু পরে ড্যামেজ চলে আসতেছে। এইভাবে করে আমি প্রায় ওই রি-এক্সপোর্টের মালের এগেনস্টে আমি অলমোস্ট প্রায় আপনার শুধু পোর্ট ড্যামেজ দিছি অ্যারাউন্ড 15 লাখ, আর এক্সট্রা এক্সপেন্সেস করতে হয়েছে আমাকে অ্যারাউন্ড 16 লাখ টাকা। অল টুগেদার আই লস্ট ফর দিস এক্সপোর্ট 30 লাখ টাকা। এই যে মালটা আমি কিন্তু এক্সপোর্ট করছি, রেমিটেন্স বাংলাদেশে আনলাম, আবার কিন্তু আমি রি-এক্সপোর্ট কইরা এটাকে রেমিটেন্স ঠিক রাখার জন্য এই $1 লক্ষ আদার্স কিন্তু আমার ক্লেম দিতে হইতো, ফেরত দিতে হইতো বায়ারকে। সেখান থেকে আমি ইজিলি কিন্তু মালটা এনে, বায়ার কিন্তু আমাকে সুযোগ দিছে যে ওকে, আই উইল গিভ ইউ 6 মান্থ, উইদিন দিস টাইম ইউ ক্যান টেক ব্যাক অ্যান্ড রেক্টিফাই অ্যান্ড সেন্ড টু মি। এই খরচটা তুমি দিই। আমি ঠিক আছে, ওকে ফাইন, ইটস নট দ্যাট মাস। এটা আনলাম, এনার পরেও দেখেন আমি এই এক্সট্রা যে খরচটা হইল, আমি তো ওই ওয়ার্ডের প্রফিট কতটুকু করলাম আর কিভাবে আমি ব্যাংকে অ্যাডজাস্টমেন্ট করব, এই লসগুলি কিন্তু আমাদের হর হামেশা হচ্ছে। আরেকটা প্রবলেম থাকে এইচএস কোড ইস্যু নিয়ে আমাদের কাস্টমসে। এটা তো কি বলে ক্যান্সারের মতো হয়ে গেছে এখন, লাইক আমাদের এই কাস্টমস বন্ডের এই বিজনেস ক্ষেত্রে শুধু কোনো ইস্যু পাইলেই তারা এইচএস কোড নিয়ে বারবার আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। এখান থেকে বের হওয়ার দরকার। আমি কোনো সাজেশন যদি আপনাকে বলি আমার পক্ষ থেকে, যে আমার কাছে মনে হচ্ছে এনবিআর যারা কাজ করেন তাদেরকে আরেকটু ওয়েল ট্রেইন আপ করা দরকার, তাদের আরেকটু স্টাডি করা দরকার অ্যাবাউট গার্মেন্টস বিজনেস, যেটার এইচএস কোড ফ্যাশন ডে বাই ডে চেঞ্জ হয়।
নতুন আইটেম অ্যাড হয়। এখানে এইচএস কোড কীভাবে এটা করবে, এটাকে যদি ইউনিফাইড করা না হয় তাহলে কিন্তু বিজনেসটাকে আর সামনে আগানো যাবে না। আচ্ছা, আপনি কাস্টমসের অদক্ষতার কথা বললেন, আবার ঘুষ দিতে হয় সেটিও কিছুটা ইঙ্গিত করলেন, কিন্তু এটিও সত্য আমরা বিগত দিনে উদ্যোক্তাদের মুখ থেকে, পোশাক খাতের উদ্যোক্তাদের মুখ থেকে শুনেছি যে আপনাদের যে ঘর বিজিএমই, যেটার আপনি এখন বড় একটা কমিটির চেয়ারম্যান, এইখানেও তো আপনাদের ইউডি সংক্রান্ত নানা রকম কথা কিন্তু শোনা গেছে যে ইউডি নিতে গিয়ে আপনাদের উদ্যোক্তাদের ঘুষ দিতে হয়। তো আপনারা এখন তো বিজিএমই নতুন নেতৃত্ব প্রায় 2 মাস দায়িত্ব নিয়েছে মাহমুদ হাসান খানের নেতৃত্বে, এখন কি আপনারা এই চিত্র কি একটু পাল্টাতে শুরু করেছেন? বিজিএমইতে যেটা হয়েছে পিছনের ইতিহাস তো আসলে বললে অনেক কিছু বলা যায়, সেটাতে আমরা না থাকি। আমরা সবসময় চেষ্টা করি ফরওয়ার্ডে চিন্তা করতে। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট আছেন বাবু ভাই, উনি নির্বাচন ইশতেহারও বলেছেন যে উনি কস্ট কমিয়ে দিবেন। সেই জায়গাটা উনি অলরেডি গত জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু অলরেডি 25% কস্ট অলরেডি কমিয়ে দিয়েছেন এভরি প্রসেসের ক্ষেত্রে, এভরি চার্জের ক্ষেত্রে। এবং আমাদের আগে যে প্রবলেমগুলো হইতো, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বিজিএমইতে প্রবলেমগুলো হচ্ছে না। মেম্বাররা কিন্তু আমি নিজেও দেখছি মেম্বাররা কিন্তু খুব আরামে এসে কাজগুলি সমাধান করে বিজিএমইতে নিয়ে যেতে পারতেছে, এবং এটা মনিটরিং খুব স্ট্রংলি আমাদের যে বর্তমান বোর্ড আছে তারা খুব স্ট্রংলি কাজটা করতেছেন। এটাতে খুব একটা অসুবিধা এখন হচ্ছে না, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমার বিশ্বাস এই নেতৃত্বে এবং এই বোর্ড যদি সঠিকভাবে সামনে আরও কাজ করতে পারে এবং এটা একবারে ক্লিন হয়ে যাবে, আমার বিশ্বাস এতটুকু। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে একটু আসি। আপনি পোশাক খাতে তো রপ্তানিমুখী খাতের জন্য বড় একটা ইস্যু ছিল আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। সেখানে আমরা শুরুতে দর কষাকষিতে কিছুটা ব্যর্থতা দেখালো, শেষ পর্যন্ত আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। যদিও এখনও আমাদের প্রতিযোগী অনেক দেশ আসলে সুরাহা করে নেই, যার কারণে একটা সংখ্যার জায়গায় রয়েছে। একটু আপনার মতটা একটু বুঝতে চাই। এই জায়গাটায় টেরিফ ইস্যুটাতে আমার আসলে মতামতটা এরকম যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কখন যে কি করতে চাচ্ছে সেটাও কিন্তু একটা ইমব্যালেন্সিং অবস্থায় আছে। ওনারা কখন কিন্তু কোনটা করে আমরা কেউ জানতে পারি না। এরপরেও ট্রাম্প যখন এটা প্রাথমিক স্টেজে ডিক্লারেশন দিল, আপনি দেখেন আমাদের গভর্নমেন্ট খুব টেকনিক্যালি 3 মাস সময় নিয়েছে, টেকনিক্যালি নিয়েছে। এইটা তো হয়তো আমরা কিছুটা হোমওয়ার্ক করার সুযোগ পাইছি, এটাকে কীভাবে আমরা আমাদের আয়ত্তে আনবো। বাট আমরা কিছুটা লস করছি, মিনস ওই 3 মাসের পিরিয়ডে আমরা কিছু এক্সপোর্ট হয়তো কিছু ডিসকাউন্ট দেওয়া হোক, যেভাবে হোক আমরা এক্সপোর্টটা করে ফেলেছি খুব তাড়াতাড়ি। এটা সামান্য কিছু লস হয়েছে। আলটিমেটলি আপনার 3 মাস এন্ড অফ দ্য টাইমে আমাদের উপদেষ্টারা বা আমাদের গভর্নমেন্ট যেভাবে এটাকে আনতে পেরেছেন, এই বেনিফিটটা কিন্তু আমরা 3 মাস পরে ঠিকই এখন পাইছি। এবং আমার বিশ্বাস এই বেনিফিটে যদি আমরা ধরে রাখতে পারি, আমি যত শুনলাম যেটা 1 বছরের জন্য দিছে, এই বেনিফিটটা আমরা ধরে রাখতে পারবো। তখনই যদি আমাদের সবার ক্যাপাবিলিটি বাড়াই, ইফিসিয়েন্সি বাড়াই, এবং আমাদের এই যে বন্ধ ফ্যাক্টরিগুলি আছে, কারণ আপনার ইন্ডিয়ার কিন্তু টেরিফ আমাদের সাথে অনেক বেশি। তো আমরা যদি আমাদের যে বন্ধ ফ্যাক্টরিগুলি আছে এগুলিকে যদি আমরা রিওপেন করে সঠিকভাবে বায়ারদেরকে সাপোর্ট দিতে পারি, তার মানে আমাদের যে বিজনেসের যে আমাদের যে টার্গেট, আমাদের যে বিজনেস টার্গেট যে আমরা $100 বিলিয়ন এক্সপোর্ট করব, সেই জায়গায় পৌঁছার জন্য এটা গভর্নমেন্টের জন্য সহযোগিতা লাগবে, তেমনি আমাদের বিজনেসম্যানদেরও একটু সঠিক চিন্তা করে আগাইলে কিন্তু আমার কাছে সম্ভব এটা করা যাবে। আপনি পুনর্গঠনের কথা যেটা বললেন, আমাদের বেসরকারি খাত বলেন বা সরকারের দক্ষতা বাড়ানোর কথা বললেন, এটা ঠিক। একটু এই শুল্ক প্রসঙ্গে যদি একটু একটা বিষয় মানুষ খুব জানতে চাচ্ছে। আপনারা হয়তো বা খুশি যে 20% আপনারা পাল্টা শুল্ক পেয়েছেন, রপ্তানিতে কিছুটা স্বস্তি থাকবেন, কিন্তু আসলে আমরা কি ছাড় দিয়ে এই চুক্তিটা করলাম সেটি মানুষ জানে না। আপনি কি মনে করেন যে এটা আসলে মানুষকে জানানো উচিত? দেখেন, ইন্টারন্যাশনাল ট্রেড পলিটিক্স বা ট্রেডের যে এগ্রিমেন্টগুলি হয়, এমওইউগুলি হয়, এটা বিগিনিং স্টেজে কিন্তু নর্মালি এটা খুব আলটিমেট ফাইনাল না হওয়া পর্যন্ত যদি মানুষকে জানানো হয়, তাহলে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। বিকজ আসলে অনেকগুলি ইস্যু তাই নেগোসিয়েশনের মধ্যে থাকে। প্রথমত ট্রাম্প সরকার হয়তো চাইছে অনেক কিছু চাইতে পারে, আমাদের সরকার কতটুকু দিবে সেটাও একটা মাপ কাঠি আছে। এইটাকে যদি ফাইনাল স্টেজে আসার পর জানানোটা মনে হয় আমার কাছে বেটার। অবশ্যই জনগণের জানার অধিকার আছে এবং গভর্নমেন্ট অবশ্যই জানাবে না আমাদের বিশ্বাস। বিকজ যদি জনগণ জানে তাহলে তাদের ওইভাবে তাদের মেন্টালিটিও তৈরি করতে পারবে যে আমাদের আমেরিকার সাথে কী কী বিজনেস করা যাবে, কতটুকু করা যাবে, কতটুকু যাবে না। যারা বিজনেস করে তারা এই জিনিসটাকে আরও একটু কনস্ট্রাকটিভভাবে কাজ করতে পারবে। অবশ্যই জানবে, আমার বিশ্বাস গভর্নমেন্ট জানাবে এটা, বিকজ এটা জানানো উচিত এন্ড অফ দ্য ডেতে। এখন মাঝখানে জানিয়ে দিল, এটা আবার চেঞ্জ হইলো,
তা আবার জানাবে, এরকমভাবে আমার কাছে না করাটা মনে হয় বেটার। আমার কাছে মনে হয়, আই ফিল দ্যাট ওয়ান। আচ্ছা, একটু বাংলাদেশের প্রসঙ্গে একটু আলাপ করি। আমি শুরুতে যেটি বলছিলাম যে অন্তর্বর্তী সরকার তো 1 বছর পূর্ণ করলো। অনেকেই অনেক উদ্যোক্তাই আমার এই অনুষ্ঠানে এসে বলেন যে আসলে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ ভালো না, সুদ হার বাড়ছে, ব্যবসার খরচ বাড়ছে, রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। একটু বলবেন যে আসলে আপনি এই গত 1 বছর ব্যবসা বাণিজ্যের পরিবেশ কেমন দেখলেন উদ্যোক্তা হিসেবে? বর্তমান গভর্নমেন্ট যখন আসেন তখন থেকে তো আমাদের এই আজ পর্যন্ত আপনি গত 1 বছর দেখেন অনেকগুলি আন্দোলন গেছে। এই গভর্নমেন্ট হোমওয়ার্ক যতটুকু করছে, আমার বিশ্বাস তারা যে ইকোনমিকটাকে যেভাবে ধরে রাখছেন বা স্ট্রং করছেন, আমাদের রিজার্ভটাকে যেভাবে মানে বাড়িয়েছেন, তারপর ধরেন বিভিন্ন দেশের দেনা পান অনেকগুলি শোধ করেছেন, যতটুকু ডাটা আমরা দেখেছি, সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে ওরা অর্থনৈতিকভাবে বর্তমান গভর্নমেন্ট দেশটাকে স্ট্রং করছেন। বাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি বললেন, তারপর প্রশাসন কাজগুলি বললেন, বিজনেসের কাজগুলি, এটাতে ওনারা অতটা সাকসেস এখন হইতে পারেন না, এবং যেটার জন্য আমরা বিজনেসম্যান বলেন, সাধারণ মানুষ বলেন, যথেষ্ট ভোগান্তির মধ্যে আমরা আছি। এটা সত্যি কথা, এখনও আছি। বাট এই স্বল্প সময়ের মধ্যে অর্থনীতিকে টাকাকে ঠিক রেখে এই তারপরে বাকি এই দেশের যে পরিস্থিতি এটাকে উনি চেষ্টা করছেন ওনারা, বাট হয়তো সাকসেসে আনতে পারেন নাই। বাট যতটুকু আনতে পারছেন, এই ইন্টারিম পিরিয়ড গভর্নমেন্ট অতটুকু করছেন, আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা খারাপ করেন নাই, ভালো করছেন, এবং ভালো করবেনও তারা, যদি যে সময়টি ওনাদের মধ্যে আসে। রাজনৈতিক গভর্নমেন্ট না আসা পর্যন্ত ওনারা তো আলটিমেটলি অত ডিটেলসে কাজ করতে পারেন না, কারণ লোক সংখ্যা অনেক কম থাকে ওনাদের, উপদেষ্টা তো মাত্র অল্প কয়েকজন উপদেষ্টা। একটা রাজনৈতিক গভর্নমেন্ট তো অনেকগুলি মন্ত্রী থাকে, এমপি থাকে, তারা কাজ করেন। এই জায়গাটায় মনে আমাদের একটু চিন্তা করা উচিত যে তারা কতজন লোককে ম্যানেজ করবে। এক একজনের উপর অনেক দায়িত্ব থাকে, এতগুলি তার একজন করা সম্ভব না। তারপরে চেষ্টা করতেছে, আমার বিশ্বাস ওনারা যতটুকু, শুধু আমি একটা ইকোনমিকটাকে ওনারা স্ট্রং করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর কান্ট্রি। আচ্ছা, যে আমরা ইকোনমিক্যালি কিন্তু আমরা কোনো বিপদে পড়ি নাই এখন পর্যন্ত। আর বাকি যেটা পড়েছি এটা তো ধরেন ম্যানমেড কিছু আছে যে অটোমেটিক ন্যাচারাল কিছু আছে, তারপরে আবার কিছু আছে যে মানুষের ইচ্ছাকৃতভাবে অনেক কিছু করার চেষ্টা করতেছে। আনরেস্ট, হিউজ পরিমাণ আনরেস্ট হয়েছে, আপনি দেখেন সমস্ত সেক্টর থেকে আনরেস্ট হয়েছে। এই সেক্টরগুলিকে কন্ট্রোল করা এটা ওনার একার পক্ষে, গভর্নমেন্ট একার পক্ষে সম্ভব না। আমরা সবাই যদি সাপোর্ট দিতাম সঠিকভাবে, এজ এ জনগণের যে সাপোর্ট দেওয়া উচিত ছিল, সেটাতে আমরা দেই নাই। আপনি যদি সংক্ষেপভাবে আপনি যদি চিন্তা করেন, এনবিআর যে কলম বিরতি, আমি ওই জায়গাটা একটু যাই আবার, কলম বিরতি কী পরিমাণ দেশের ক্ষতি সেটা সবাই কিন্তু জেনেছেন, এবং এখন পর্যন্ত সেই ব্যাকলট কিন্তু পোর্টে টানতেছে মানুষের। আমাদের পোর্টে অনেক মাল পড়ে আছে, যাচ্ছে না, ভেসেল পাচ্ছে না, আইসে পড়ে এসে রিলিজ করতে পারতেছে না, শুধু ওনাদের জন্য। এইটাকে যদি বিজিএমই যেভাবে, আমাদের প্রেসিডেন্ট সাহেব যেভাবে, বা বিজনেস ফোরাম যেভাবে এটাকে স্ট্রংলি ডিল করে এটাকে ঠিক করেছেন, ঠিক এইভাবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা সেক্টর থেকে, যে প্রত্যেকটা জায়গা থেকে বিজনেস ফোরাম বা জনগণ যদি সাপোর্ট দিতেন, দেন এটাকে আমরা হয়তো আর একটু ভালো জায়গায় আসতে পারতাম। হয়তো এখন আসতে পারিনি, বা আসতে পারতাম। একটু আপনাদের ব্যবসার খরচ প্রসঙ্গ একটু টানি, যেটি খুব আলোচনা হচ্ছে এখন, যে এমনি তো আসলে আপনারা মরার উপর খাড়ার গার মধ্যে আছেন, নানাভাবে আপনাদের উৎপাদন খরচ বেড়েছে। তো এখন যেটি নতুন সংখ্যা, যে এখন ব্যাংক ঋণের সুদ হার বেড়ে যাচ্ছে, 14-15% সুদ দিতে হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে। এই উচ্চ সুদ হারে আসলে বিনিয়োগে তো খুব স্বভাবতই মন্দা তৈরি হবে, এবং অর্থনৈতিক যে অগ্রগতি সেটি ব্যাহত হবে, বাণিজ্য তো নিশ্চয়ই আক্রান্ত হবে আপনাদের, নাকি? উচ্চ সুদ হারের কথা যদি আপনি আনেন, আপনি যদি, আমরা সবসময় যখন দেখছি সরকারের সাথে যখন নেগোশিয়েট করে কথাবার্তা বলে, বা আমাদের যারা নেতৃবৃন্দ যখন কথা বলেন, সবসময় কম্পারিজন করেন যে আমরা ইন্ডিয়ার সাথে কম্পারিজন করি, বাইরের কান্ট্রিতে কম্পারিজন করি। তাদের দেশে সুদের সম্পর্কে কেউ কি জানে? আমাদের দেশে যতগুলি ছোট্ট কান্ট্রি হিসেবে যতগুলি ব্যাংক আছে, আপনি চিন্তা করতে পারেন কতগুলি ব্যাংক আছে, 35টা 40টা না 35টা ব্যাংক আছে টোটাল বাংলাদেশে, এই ছোট্ট একটা কান্ট্রিতে। বিশ্বের কোন দেশে এতগুলি ব্যাংক আছে বলতে পারেন? না, এতগুলি ব্যাংক কিন্তু বিশ্বের কোথাও নাই। তো এই ব্যাংকগুলির নিজস্ব অ্যাকোমোডেশন বা নিজস্ব সার্ভিস এবং নিজস্ব
কি বলে স্ট্যান্ড ঠিক রাখার জন্য এদের যেই পরিমাণ এক্সপেন্সেস এটা কোথায় পাবে? এটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিবে। তো সুদের হার তো অটোমেটিকলি বেড়ে গেছে এখানেই। আপনি যদি নিজের থেকে ছোট্ট গড়ও তুলনা করেন, আপনার গড় যত বড় হবে, যত বেশি হবে, আপনার খরচ তত বাড়বে। এক্স্যাক্টলি আমাদের দেশের অবস্থাটা হয়েছে। আমরা বিজনেসম্যানরা যে বিজনেস করতেছি, আমরা অনলি সারাদিন কষ্ট করি অনলি ফর 20% অথবা 25%-এর জন্য, আর বাকি 80%, 75% টাকা হয়েছে আমাদের র মেটেরিয়ালস কস্ট। এর উপরে ব্যাংক ইন্টারেস্ট, এর উপরে গভর্নমেন্টের যতগুলি অথরিটি আছে সবার এই করাপশান, অথবা যদি বলি যে আমাদের আননেসেসারি অনেকগুলি পেমেন্ট করতে হয়, তারপরে এক্সপোর্টের সময় আমাদের প্রচুর খরচ হয়। সব কিছু মিলে না আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটিভ ওয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমি দেখব সর্বোচ্চ 10% পাই কিনা সন্দেহ একটা গার্মেন্টস মালিক। একবার 10%ও পায় না। আপনার একটা অর্ডার যখন আমরা নেই, এই অর্ডারের 75% to 80% শুধু র মেটেরিয়াল কস্ট দিয়ে দিই। এরপরে ব্যাংক ইন্টারেস্ট দেওয়া লাগে, ব্যাংক চার্জ দেওয়া লাগে, ও থাকে সর্বোচ্চ 15 to 17% থাকে। এইটা থেকে আইনে আমাকে সমস্ত শ্রমিকদের সমস্ত ওভারহেড কস্ট দিয়ে এরপর প্রফিট। এটা যেভাবে আছে, এটা কোনোভাবেই সার্ভাইভেবল অবস্থায় নাই। এটাকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের পথ ব্যাংকের ইন্টারেস্ট কমাইতে হবে। এটা যদি কম্পেয়ার করেন আপনি আদার সাইড, আউটসাইড অফ দ্য কান্ট্রি, দেখেন সব দেশে হয়তো 5%, 7% সর্বোচ্চ। আপনি ওখানে যদি নিয়ে আসতে পারি, ব্যাংক ইন্টারেস্ট কমাইতে হবে। এবং আমাদের যতগুলি গভর্নমেন্ট অথরিটির সাথে আমাদের বিজনেস লিঙ্ক আপ আছে, প্রত্যেকটাতে ফিজিক্যাল প্রেজেন্স বন্ধ করে দিতে হবে। এটা সব কিছু হইতে হবে অটো। এই অটো সিস্টেম যদি করতে পারে, অনলাইন সিস্টেম করতে গেলে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স করতে যাইতে হবে না। তাহলে আমাদের কিন্তু এক্সট্রা কোনো খরচ নেই, অফিসে বসে কিন্তু আমরা সব কাজ করতে পারি। এটাকে ডেভেলপ করতে হবে। এক্সপোর্ট এবং ইম্পোর্টে এটাও যদি আমরা অনলাইন সিস্টেম করতে পারি, যে আমাদের পোর্টে যাবে, আমাদের কমার্শিয়াল যাবে, মাল রিলিজ করে, যদি ফিজিক্যাল ডকুমেন্ট দিতে হয়, দিয়ে মাল অটোমেটিক চলে আসবে। কিছু অটোমেটিক সিস্টেম যদি আমরা অ্যাড করতে পারি, আইটিটাকে ডেভেলপ করে যদি লিঙ্ক আপ করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা একটা দেশ, যেখানে বিজনেস অনেক ভালো করবে। আমি একটা কথা বলি আপনাকে, আমি মাঝে মাঝে বলি যে পৃথিবীর মানুষের যদি কাপড় পরতে হয়, তাহলে বাংলাদেশে তার আসতে হবে। আচ্ছা, দারুণ কথা বলেছেন। একটু আপনি যেহেতু বলছিলেন যে মানে যে খরচের প্রসঙ্গ যখন টানছিলেন, তো এই যে আমরা অনুষ্ঠানের বাইরে যখন আলাপ করছিলাম যে আপনি তো অনেকদিন ব্যবসা বাণিজ্য করেন, এই যে রপ্তানি করতে গিয়ে বা আমদানি করতে গিয়ে যে এজেন্ট, সিএনএফ এজেন্ট, অনেকেই আসলে বলেন যে এটার আসলে এই সময়ে সেই ধরনের এজেন্টের আসলে অস্তিত্ব থাকার দরকার আছে কিনা, এগুলো তো আপনারা করতে পারেন, তাই না? একটু বলবেন এই ব্যাপারে। এটা তো সিএনএফ এজেন্টটা তৈরি হয়েছে অনেকদিন আগে, এটা তো একসময় ছিল না বাংলাদেশে। সিএনএফ এজেন্টটা তৈরি হওয়ার পরে সিএনএফ এজেন্টটা আসলে তখন তৈরি, যখন গার্মেন্টসের আমাদের প্রেক্ষাপটটা ছিল যে মালিকরা কাস্টমসের কাজগুলি করতে পারতো না, যাইতে পারতো না, সেই জন্য গভর্নমেন্ট এটাকে সিএনএফ এজেন্টের মাধ্যমে এটাকে ক্লিয়ার করার একটা সিস্টেম তৈরি করছে। এখন কিন্তু আমরা ওই জায়গায় নাই। এখন কিন্তু বাংলাদেশ অলরেডি এনবিআর বা কাস্টমসের পারমিশন আছে, সেলফ সিএনএফ অনেক ফ্যাক্টরি করে ফেলছে। ইভেন আমারও কিন্তু সেলফ সিএনএফ, আমি কিন্তু রিলিজ করি। এবং প্রত্যেকটা মালিক যদি সেলফ সিএনএফ এ কাজ করে, তাইলে সিএনএফ এজেন্টগুলির যে প্রবলেমে আমরা ফেস করতেছি, যতগুলি ইন্ডাস্ট্রি ফেস করছে এবং করতেছে, কারণ একটা কাজের মাধ্যমে যখন একটা মিডিয়া ঢুকে, তখন কিন্তু তার এক্সট্রা খরচ বাড়ে, এবং তারও তো সে প্রফিট করতে হবে, তার ওই লোকটারও প্রফিট করতে হবে, বিকজ তার সে 5 জন লোক ইউজ করতেছে। এই জায়গাটায় যদি আমরা একটু কনসিডার আনতে পারি বা কস্ট মিনিমাইজ চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে সেলফ সিএনএফ যদি প্রত্যেকটা ফ্যাক্টরি ইউজ করে, তাইলে কিন্তু কস্ট কমে আসবে। এবং ওই যে একটা বললাম যে ফিজিক্যাল প্রেজেন্সটা, কস্টটা যদি কমে, তাহলে কিন্তু অনেকগুলি কস্ট কমে সে বিজনেসটাকে সে ডেভেলপ করতে পারে। অনেকেই বলেন, আপনিও বলছিলেন অনুষ্ঠানের আগে, যে এই যে আপনারা পোশাক খাতে বিশেষ করে জুট ব্যবসা, এই ব্যবসা নিয়ে তো আমরা প্রাণহানি দেখেছি, গোলাগুলি দেখেছি। তো এই ব্যবসাটা যদি আসলে আরও বেশি আপনারা এইখানে যে বিক্রির অর্থ যদি আপনারা মালিকরা যদি ঠিকমতো পান, সেটি আসলে আপনাদের পরিচালন ব্যয় বড় একটা সাহায্য করতে পারে। একটু আপনার কাছে একটু হিসাব নিকাশে একটু বুঝতে চাই যে জুট ব্যবসা নিয়ে কি করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। যে জুটের ব্যাপারটা আসলো সরি, এর আগেও বাংলাদেশের আমি যতটুকু শুনেছি যে জুট দিয়ে কিন্তু আমাদের গ্যাস বানানো যায়,
জুট বয়লার বানানো যায়, যে বয়লার দিয়ে আমরা আয়রন করতে পারি। এই জুটটা আমরা রিইউজ করতে পারি এবং জুটটা কিন্তু এখন আমরা রিইউজ করে স্পিনিং দিতে পারি, ইয়ার্ন করতে পারি। যদি আমরা সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলিকে আরও স্ট্রংলি ডিল করতে পারি, এটা কিন্তু আমরা করতে পারি। সেটা আমরা এখন পর্যন্ত যাইতে পারি নাই। এরপরেও একটা গার্মেন্টস মালিক যে র মেটেরিয়ালসটা কিনে তার অবশিষ্ট যে অংশটুকু থাকে, লেফট ওভার বলেন, জুট বলেন, এইটা থেকে যে পয়সাটা যদি সে সঠিকভাবে পাইতো, সে নিজে যদি বিক্রি করতে পারতো, এই টাকা দিয়ে সে তার শ্রমিকের ওটির টাকা সে ক্লিয়ার করতে পারতো, ইভেন সে টিফিনের টাকা দিতে পারতো, তার বিভিন্ন যে ফ্যাসিলিটিসগুলি আছে যেটা দিলে শ্রমিকরা আর উৎসাহী হয়ে গার্মেন্টসে বেশি কাজ করত এবং এত আনরেস্ট হতো না, সেই জায়গাটাও কিন্তু কাজ করতে পারতো একটা গার্মেন্টস মালিক, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আরও স্মুথ চলতো। এই জায়গা থেকে যদি একটু গার্মেন্টস মালিক দিয়ে সেভ করা যায়, একটা সেন্ট্রাল যদি, এর আগে আমি শুনছিলাম, এর আগে একটা কথা হয়েছিল যে সেন্ট্রাল জুট ওয়্যার হাউস করবে, যেখানে সমস্ত গার্মেন্টস মালিক যদি ওই জায়গায় জুটটা দিবে, গভর্নমেন্ট কিনে নিবে, বা গভর্নমেন্ট যদি প্রাইভেটাইজেশন কোনো কোম্পানিকে দিয়ে দেয়, না সারা বাংলাদেশে যত গার্মেন্টসের জুট হয় সেটা একটা এই রেটে ফিক্সড আছে, সমস্ত মালিক ওখানে জুটটা দিবে, মালিক অটোমেটিক টাকা পেয়ে যাবে। এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আসবে না। তারপরে এখানে কোনো শক্তি যে ইউজ করে অনেকে, লোকাল পাওয়ার যেটা, সেটা ইউজ করবে না। সেটা যদি করে তাহলে গার্মেন্টস মালিক একটা ভালো পয়সা পাবে, যেই পয়সাটা তার কিছু হইলেও তার বেনিফিট হবে, যেটা সে ব্যাংক থেকে লোন নিয়ে করে ওই জায়গায় সে বাঁচতে পারবে। আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন যে এই যে আমাদের পোশাক খাতের বয়স ৪৫ বছর, আসলে আমরা এখনো নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো আমাদের উদ্ভাবনে অনেক ঘাটতি আছে। টেকসই পোশাক খাত যেটি বলে সেটি আমরা তৈরি করতে পারি নাই। ক্রেতারা আসলে সস্তা গন্তব্য হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে। এখানে তো আপনাদেরও দুর্বলতা রয়েছে, আপনারা উদ্যোক্তা যারা রয়েছেন তারা অসুস্থ প্রতিযোগিতা করে ক্রেতার কাছ থেকে ক্রয়াদেশ নেন। এটি ঠেকানোর কোনো প্রক্রিয়া আছে কিনা? এইটি আসলে এগুলি যদি আপনি চিন্তা করেন, তাহলে যদি গার্মেন্টস স্টেটটাকে নিয়ে সঠিক R&D করেন, তাহলে টিকানোর অনেক কিছু আছে। আমার ক্ষুদ্র জ্ঞানে, যেহেতু আমি অনেক এত বড় ব্যবসায়ী না, ছোট মানুষ, আমার কাছে মনে হচ্ছে যদি আমাদের বিজনেস ফোরাম অথবা BGME এরকম চিন্তা করে যে আমরা প্রাইস লেভেলটাকে একটা সার্টেন ব্রেকডাউন দিব বা ব্রেকআপ দিব, যে এর নিচে কেউ এই আইটেমের প্রাইস এর নিচে কেউ নিতে পারবে না কোনো বায়ারের কাছ থেকে, এবং যদি সেটা নেয় সেটা সে অবশ্যই যখন ব্যাংকে যদি কেউ মানে কি বলে এটাকে ব্যাড কম্পিটিশন যদি কাজ করে, আর কেউ $2 একটা টি শার্ট নিল, কেউ $1.5 টি শার্ট নিল, এখন বায়ার তো $1.5 কাছে যাবে, $2 যাবে না। তবে যদি আমরা যদি বেঞ্চমার্ক করে দিই না, এই টাইপ অফ টি শার্ট, এই ফেব্রিক্স, এটা 1.75 নিচে কেউ নামতে পারবে না, নিতে পারবে না। কেউ হয়তো 1.80 নিতে পারে, কেউ হয়তো 1.65 বা 7.2 নিতে পারে, হয়তো ডিফারেন্সের 5 থেকে 10 সেন্স ডিফারেন্স হতে পারে। এইটাকে যদি বেস মার্ক যদি করতে পারে প্রত্যেকটা আইটেম ক্যাটাগরি ওয়াইজ, এবং এইটাকে যদি আমরা মানে ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে সব জায়গায় দিতে পারি, তো সবাই কিন্তু এই রেঞ্জে কাজ করবে, এবং যতগুলি LC আসুক, সেলস কন্ট্রাক্ট আসুক, এটা ব্যাংকে জমা দিলে ব্যাংক ধরবে যে তোমার এই সেলস কন্ট্রাক্ট আমি নিব না, বিকজ তোমার প্রাইস বিলো দ্য স্ট্যান্ডার্ড। সেই জায়গায় কাজ করলে যদি অনেক কিছু ঠেকানো যাবে, ইটস পসিবল। যদি আমরা সঠিক R&D করে এটাকে সাকসেসে মানে কাজ করি, এটা সম্ভব। BGMEর মাধ্যমে সম্ভব, বা গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয়, BGMEকে যদি গভর্নমেন্ট সাপোর্ট দেয়, না এটা তোমরা করো, ইনভেস্টমেন্ট হইতে পারে, এটা সম্ভব। বাংলাদেশের আপনি দেখেন, আমি ম্যাক্সিমাম র মেটেরিয়ালস ইম্পোর্ট করি, 99% অলমোস্ট। আমি যেই প্রভিন্স থেকে মালটা আনি, সেই প্রভিন্সের একটা সাপ্লাই থেকে আরেকটা সাপ্লাইয়ের প্রাইস ডিফারেন্স অনলি 5 to 10 সেন্স, বিকজ দে হ্যাভ এ বেস মার্ক। এর নিচে কেউ এই কাপড় বেচতে পারবে না স্টেট হতে। ওদের আমি দেখছি ওদের পলিসিগুলি, এই মানে একটা মাইক্রোফ্লিস, একটা মাইক্রোর দাম ধরেন আমি কিনি $2.60, আরেকজনে কিনতে পারে সর্বোচ্চ $2.50, তার বেস মার্ক দেওয়া আছে $2.45, এর নিচে তুমি নামতে পারবে না। এবং গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে ওদের এক্সপোর্টের, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ওদের একটা বেস মার্ক দেওয়া আছে, অ্যান্ড প্রত্যেকটা সাপ্লাইয়ের সাথে প্রত্যেক ডিফারেন্স হল অনলি 5 to 10 সেন্স। আমাদেরও এই স্টেজে আসা উচিত, একটা বেঞ্চমার্ক করা উচিত প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, তাইলে আমরা আরেকটু সাকসেস আনতে পারবো। বায়াররা আমাদেরকে পেশা করতে পারবে না যে সস্তা দামের মার্কেটে আমরা কাজ করতে যাচ্ছি। এবং আমাদের আরেকটা জিনিস বলি আপনাকে, সাথে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট করা, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করা, আমাদের এটাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশ। আমরা কেউ না ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে পারি না, বিকজ অফ আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি,
এই দুইটা সবচেয়ে মেজর প্রবলেম আমাদের বাংলাদেশের। এটা যদি সঠিক সাপ্লাই থাকতো তাহলে বাংলাদেশ কিন্তু আরো অনেক উপরে উঠতে পারতো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এখন আমরা একটু আলাপ করতে চাই যে আপনি অনেকগুলো সংকটের কথা বলছিলেন, তো এই সংকটের বাইরে জ্বালানি সংকটের কথা যেমন আপনি বলছিলেন, এখন একটি বিষয় আপনারা খুব আলোচনা করছেন যে ঋণ 3 মাসেই খেলাপি হয়ে পড়বে। এটি নিয়ে আপনারা সোচ্চার যেটি নতুন করে পুনর্বিবেচনা করতে হবে, এত তাড়াতাড়ি ঋণ আসলে পরিশোধ করার সক্ষমতা উদ্যোক্তাদের থাকে না। একটু বলবেন যে এর পক্ষে আপনাদের যুক্তিটা কি? ঋণ খেলাপি আপনার 3 মাস সময়ের মধ্যে একটা যদি ইন্ডাস্ট্রির মালিক তার এক্সপোর্ট যদি সে রানিং রাখে, অ্যাটলিস্ট মিনিমাম 6 মান্থ লাগে। বিকজ আপনি দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা বায়ার এখন যেভাবে আমাদেরকে সেলস কন্ট্রাক্ট অথবা এলসির মাধ্যমে দিচ্ছে, এটা 90 ডেজ ডেফার দেয়, কেউ 120 ডেজ ডেফার দেয় পেমেন্ট। তো 90 ডেজ মানে আপনার 3 মাস এখানেই শেষ। তো আপনার এক্সপোর্ট আপনি এলসি পাইলেন কিন্তু আরও 3 মাস আগে, তো ওখানে 90 আর এখানে 90, 180 দিন হইল। তো 3 মাস আগে আপনার র মেটেরিয়ালস 3 মাসের মধ্যে বানিয়ে এক্সপোর্ট করার পর 3 মাস পরে পয়সা পাবেন। তো আপনি আলটিমেটলি 6 মাস পরে কিন্তু আপনি পয়সা পাচ্ছেন। তো 3 মাসের মধ্যে আপনার পয়সা দিয়ে সে কীভাবে ঋণ খেলাপি আপনাকে এই জিনিসটাকে সেটেল করবে? তো আমার কাছে মনে হচ্ছে মিনিমাম 6 মান্থ না হইলে একটা গার্মেন্টস মালিক কখনো আপনাকে এই অ্যাটলিস্ট কিছুটা হলেও টাকা দিয়ে আপনাকে এই 3 মাসে সে কখনোই এর থেকে বাঁচতে পারবে না। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মেইন একটা ভাইটাল পয়েন্ট। আদারওয়াইজ প্রত্যেকটা বায়ার, খুব কম সংখ্যক বায়ার আপনার টিটিতে কাজ করে, ছোটো ছোটো বায়াররা টিটিতে কাজ করে। আপনি বড় বড় ব্র্যান্ড যতগুলি দেখবেন ম্যাক্সিমাম ডেফার্ডে কাজ করে। এই ডেফার্ড এলসি কিন্তু আমাদের জন্য একটা বড় আরেকটা এই ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আরেকটা বড় জায়গা। কারণ আপনি ব্যাংক থেকে লায়াবিলিটি ক্রিয়েট করে আপনি কিন্তু র মেটেরিয়ালস আনতেছেন, উনি আপনাকে একটা কাগজ দিছে, খালি টাকা দেন কিন্তু শুধু কাগজ দিছে, একটা কন্ট্রাক্ট সাইন করে দিছে। ইভেন ইট ইজ নট এন্ডোর্স ফ্রম বাই হিজ ব্যাংক, ইট ইজ তার প্যাডে দিয়ে দিছে। এটা দিয়ে কিন্তু এই বিশ্বাস সামনে কাজ করতেছেন আপনি। এই পর্যন্ত যতগুলি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি চিটিংয়ের মধ্যে পড়ছে অনলি ফর সেলস কন্ট্রাক্ট, প্রচুর মাল শিপমেন্ট গেছে আর টাকা পায় নাই, প্রচুর মাল পড়ে রয়েছে শিপমেন্ট নেয় নাই। এই বিগত আমার কাছে 2 সপ্তাহ আগেও এমন একটা কেস আমরা বিজিএমইতে দেখছি। ওই ট্রেডার এবং ওই বাইং অফিস, তার কোনো লাইসেন্স নাই, কিন্তু সে 3টা বাইং অফিস দিয়ে সে অলমোস্ট $5 মিলিয়ন সে বিভিন্ন জায়গায় সেলস কন্ট্রাক্ট দিয়ে মাল ইম্পোর্ট করে ফালাইতে শিপমেন্ট নিচ্ছে না। এইভাবে আমাদের সাথে জালিয়াতি চলতেছে। তো ওই জন্য বললাম ঋণ খেলাপি কখন হয়, একটা মালিক কখন ইচ্ছা করে ঋণ খেলাপি হয় না, কোনোদিনই না। বা ব্যবসা যে করে সে জানে এটার পেইনটা কী। তো আপনার ঋণ খেলাপি হয়ে তো এটা আলটিমেটলি আমি এখন যদি টাকা না দিই শেষ পর্যন্ত আমার সন্তানের উপরে পড়বে, এটা কেউ চায় না। এই জন্য একটু সময় দেওয়া হলো ব্যবসায়ীদেরকে। একটু এখন যে অবস্থানটা তৈরি হয়েছে, আমাদের টেরিফের একটা বেনিফিট আমরা পাইলাম, ইন্ডিয়া থেকে আমাদের ব্যবসা ফেরত আসবে সেটা আমরা পাইলাম, চায়নার থেকেও ফেরত আসবে আমরা পাইলাম। এখন এটাকে সঠিকভাবে ডিল করার জন্য ব্যাংকের আগে আসা উচিত এবং গভর্নমেন্টও আগে আসা উচিত আমাদের বিজনেসদের পাশে, সাথে আমাদের বিজিএমইও কাজ করা উচিত যেন আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন এনে কাজ আগে নিতে পারি। আপনি বলছিলেন যে অনেক দেশের ক্রয়াদেশ এখন বাংলাদেশে আসবে, এটার জন্য তো আমাদের সক্ষমতা বাড়াতে হবে। তো পোশাক খাতে চেহারা দেখলেই বড় বড় উদ্যোক্তাদের দেখি, আসলে যারা এসএমই কারখানাগুলো রয়েছে এর সংখ্যা তো অনেক বেশি। এই এসএমই কারখানাগুলোর জন্য আসলে কি নীতি? এসএমই আমি একবার এক ব্যাংকের এমডির সাথে মিটিং করতে গিয়ে বলছিলাম যে আপনি যদি ছোট্ট গাছ যদি আপনি লাগানোর পর এটাকে না যত্ন করেন তাহলে গাছ বড় হবে কোত্থেকে? তো এসএমই মানে কিন্তু একটা গাছ বপন করা, ছোট একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলিকে আসলে ব্যাংক নিতে চায় না, ব্যাংক তাদের ফ্যাসিলিটি দিতে চায় না। একটা ফ্যাক্টরি যদি আপনার ধরেন 5 থেকে 7 লাইনের একটা ফ্যাক্টরি না হলে একটা ফ্যাক্টরি হয় না। এই ফ্যাক্টরির লাইসেন্স পাইতে যে পরিমাণ কষ্ট হয়, বন্ড লাইসেন্স পাইতে আরও কষ্ট হয়, ব্যাংকের কাছে ঘুরতে ঘুরতে ওই ব্যাটার অবস্থা এমনি খারাপ হয়ে যায়। এই জায়গাতে উত্তরণের জন্য আমার অনুরোধ আজকের এই হাউসে বলতেছি বা এই আপনাদের ছেলের মধ্যে বলতেছি, এসএমই ফ্যাক্টরিগুলি একটু বাঁচিয়ে যদি আমরা সঠিকভাবে একটু তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য পলিসিটাকে যদি ঠিক করতে পারি, ব্যাংকিং পলিসি, কাস্টমসের পলিসি, তারপরে আপনার এই কি বলে সরকার থেকে যদি কোনো সহযোগিতা দিয়ে কাজটা করা যায় তাহলে এই ফ্যাক্টরিগুলি একদিন বড় হবে। আমাদের দেশে বড় ফ্যাক্টরিগুলি যে আপনি দেখেন, কিছু কিছু ফ্যাক্টরি কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, বিকজ অফ জেনারেশন এসে ক্লোজ করছে।
একটা জেনারেশন ফ্যাক্টরিকে বড় করতে 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 বড় করছে, নেক্সট জেনারেশন এসে কিন্তু আর এটাকে ধরে রাখতে পারে না। বিকজ আমি যে কষ্টটা করবো আমার সন্তান এই কষ্টটা করবে না, পারবেও না। সো আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু চিন্তা করা উচিত, কোথায় কীভাবে ইনভেস্ট করব। এই চিন্তাটা, এই R&Dটা আমাদের মধ্যে নাই, আমাদের ব্যাংকারদের মধ্যেও নেই, গভর্নমেন্টের কাছেও নাই, কোথাও নাই এই জিনিসটা, যার জন্য ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে বিপদে পড়তেছে। আমাদের উচিত এসএমই ফ্যাক্টরিগুলি একটু টেক কেয়ার করা পলিসিগত দিক দিয়ে। আমার শেষ প্রশ্ন একটু রাজনীতি এবং অর্থনীতির মিশেলে। আমরা যেহেতু একটি অন্তর্বর্তী সরকারে আছি, তো অনেকেই বলেন যে, আমি শুরুতে যেমন আলোচনা করছিলাম, অনেকেই বলেন যে আসলে ব্যবসা বাণিজ্যের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনার কি মনে হয় যে এই যে সংকটগুলো রয়েছে এগুলো দূর করতে খুব তাড়াতাড়ি একটি রাজনৈতিক সরকার এবং নির্বাচন অনুষ্ঠান হলে ব্যবসা বাণিজ্যে আপনারা কিছুটা স্বস্তি পাবেন? এটা অনেক কঠিন প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে আপনার মানে কি বলে এটাকে, রাজনৈতিক গভর্নমেন্ট বিগত 17 বছর যে গভর্নমেন্ট ছিলেন আমাদের, সেই গভর্নমেন্টও তো আমরা দেখছি, দেখেন সেও কিন্তু খুব একটা ভালো সাকসেস আনতে পারেনি। আমাদের বিজিএমইতে আমি দেখছি এইবার যে আমরা নির্বাচন করলাম, মাত্র সব ঢাকা চিটং মিলে 2100 ভোটার ছিল, 2100 এরকম কাছাকাছি, যেখানে 4500 ভোটার ছিল এক সময়। নামতে 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 ভোটার সংখ্যা, তার মানে গার্মেন্টস সব বিলীন হয়ে গেছে। এখন এই বিলীন গার্মেন্টসকে যদি আপনাকে উঠাইতে হয়, বা যদি এদেরকে আবার এরা সবাই, কেউ আইসিইউতে আছে, কেউ ডেড হয়ে গেছে, ডেডকে তো আনতে পারবে না, যারা আইসিইউতে আছে, যারা তাদেরকে যদি আপনার আনতে হয়, অ্যাটলিস্ট গভর্নমেন্টের পক্ষ থেকে এবং ব্যাংকের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে দেখে একটু যদি মানে একটু ইকোনমিক্যাল সাপোর্ট দিয়ে দেখে দিলে এরা উন্নতি করতে পারবে। রাজনৈতিক গভর্নমেন্ট তো রাজনৈতিকভাবে যেই পলিসিগুলি আছে সেটাকে যদি সঠিক ইমপ্লিমেন্ট করে সত্যিকার অর্থে দেশে বিজনেস ডেভেলপ করা সম্ভব। এখন যে গভর্নমেন্টটা আছে উনি তো রাজনৈতিক গভর্নমেন্ট না, উনি তো সংসদ নিয়ে কাজ করেন না, উনি তো পলিসি যতটুকু উনি হয়তো একটা অবস্থানের পরিপ্রেক্ষিতে আসছে উনি কাজ করতেছেন, এবং সেটাকে উনি ওনার পক্ষে যতটুকু সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এখন রাজনৈতিক গভর্নমেন্ট আসলে উনি ওনার যদি সম্ভব, আমার অনুরোধ থাকবে ওনাদের কাছে যেন পলিসিগুলিকে সঠিক জায়গায় সঠিক লোককে বসিয়ে সঠিকভাবে কাজ করে দেশের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, এবং রিসার্চ করে যেন অ্যাটলিস্ট, যেহেতু আমাদের জুট বিজনেসটা ধ্বংস হয়ে গেছে, এখন শুধু আমাদের একটা বিজনেস এসেছে গার্মেন্টস বিজনেস, এইটা যদি আমাদের কোনোভাবেই আমরা সার্ভাইভ করতে না পারি, আগে নিতে না পারি, তাহলে এদেশের জনগণের অবস্থা আসলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, টিকতেই পারবে না তারা। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে যেন এই RMGটাকে বাঁচানোর জন্য যদি কিছু পলিসিগত চেঞ্জ করতে হয়, লেবার ল হোক, সেটা আমাদের ইন্ডাস্ট্রি ল হোক, এক্সপোর্ট ইম্পোর্ট ল হোক, সেটাকে আর একটু জাস্টিফাই করে যেন এই দেশের জন্য কাজ করে, এটা থাকবে আমার অনুরোধ সবার প্রতি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং থ্যাংক ইউ নাগরিক সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন শেষ দিকে এসেছে, বাংলাদেশের কর্মসংস্থানে কিন্তু পোশাক খাত অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিন্তু এখনও এই খাতকে কিন্তু নানা রকম সংকট মোকাবেলা করতে হচ্ছে, টেবিলের নিচে ঘুষ দিয়ে নানা রকম সরকারি সেবা নিতে হচ্ছে। আমরা চাই এসব বন্ধ হোক। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।